অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু আমি আপনাকে আসলে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধিটা যে অবস্থায় আছে সেই অবস্থা আপনি ভাই এজন্য তো দ্রুত ট্রাইব্যুনাল করা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে রে ভাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল কইরাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলো আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে, এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে, সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার কার্য বিচার নিম্ন আমরা হচ্ছে বিচারের আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি, রায় দেখতে চাচ্ছি, নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে, হাইকোর্টে যাবে, রায় দেখতে চাচ্ছি। রায়ের জন্য তো আচ্ছা আমি আমার মনে হয় যে আপনাদের দলেও অনেক আইন কানুনের লোক আছে, তাদের সাথে কথা বলি। ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই সরকার। আমরা যে অনীহা অনিচ্ছা দেখি, এটা নিয়ে তো আমরা উদ্বিগ্ন, আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত, কারণ সরকারের 2-3টা ট্রাইব্যুনাল করে বিচারগুলো তো দ্রুত করতে পারে, একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই। আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না, নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা মৌলিক শর্ত দিছি, আমরা বলি না যে সবাই ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর নির্বাচন। আমরা হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত? না, আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সেই পরিমাণে। 1 বছর হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। মানে কি আমরা এটা সাক্ষ্য গ্রহণের আগে মানে এখন মুশকিলটা হলো আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রসিডিউর লাগে, তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার, বিপ্লব আইন কানুন মাইনা হয় নাই। কিন্তু এখন বিচার যদি আইন কানুন মাইনা করেন, আইনের অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া, অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেয়, এটা প্রতারণা হবে। আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার, সেই ফিল্ডটা দেন। আপনি তো আমার একজন কর্মী, আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যেভাবে বাড়িতে ফিরা কোনো হুমকি দামকি দিত, গায়ে হাত তুলতে, এটা অহরহ করতেছে। আমি কিভাবে এই নির্বাচনে যাব? আমি তো দেখতে পরিবেশটা একই, আমি দেখতেছি আমি প্রতারণা। আমার মনে হয় জনাব হান্নান মাসুদের বক্তব্য একদম পরিষ্কার করেছেন যে গণ অভ্যুত্থান দায়িত্ব নিতে হবে, বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে মানে হচ্ছে অন্যায়ভাবে আঘাত করবে না, সুন্দরভাবে আমাদেরকে রাজনৈতিক প্রতিনিয়ত আজ পর্যন্ত আমি একটু শেষ করি। চট্টগ্রাম সহ গোপালগঞ্জে হামলার পরে বিএনপির যেই পরিমাণ পোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে, তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থা বিএনপি নিত, তাদের যারা এইভাবে একবার প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করেছে, তাহলে আমরা মনে করতাম বিএনপি সাইডে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে শুধু একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে। আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার, কারণ এইটা নিয়ে আমি এখন জনাব ফাহাম আব্দুল সালামের কাছে যাবো। জনাব ফাহাম আব্দুল সালাম, বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনোভাবে হেনস্থা করা হবে না, সেই রকম কোন একটা আস্থায় নেওয়া, সেটি দেখা যাচ্ছে না। বড় ক্ষমতায় আসবে তা না ভাই, সেটা বলি না, বলছি একটা নির্বাচনের পরিবেশে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের স্বাধীন ভাবে কেউ এনসিপি করতে পারবে, কেউ জামাত করতে পারবে, সেই পরিবেশটা দিন ওকে ফ্যান্টাস্টিক। উদাহরণ দিতে পারবো, শুধু এনসিপি করার কারণে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে বিএনপি করতে, যেটা আওয়ামী লীগ করতো। ওকে জনাব ফাহাম আব্দুল সালাম, দেখেন বাংলাদেশের লোকাল রাজনীতির কিছু রিয়ালিটি আছে, এটা আজকের না, এটা আপনি 1950 সালের স্মৃতি কথাতেও পারেন। হচ্ছে কি, আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের গালিগালাজ করেন কিংবা তাকে যদি কুৎসা করেন, তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে। আমার কাছে সালাউদ্দিন, আমার মনে হয় যে হান্নান মাসুদ যেটা বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওটা নিয়ে বলছেন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে। সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো এটাকে ঘটনা এখন যেটা ঘটছে, দ্য ওয়ে আই রিড ইট, যে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেন যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয়, অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে। আমার পার্সোনাল রিডিং, হান্নান মাসুদের সাথে আমি একমত নই, আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে, এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে, আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটায়। হাউএভার খুব ভালো না, ইট হ্যাজ ইমপ্রুভড আ লিটল ফ্রম লাস্ট ইয়ার, কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে। বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুজন নেতা পাশাপাশি বসে দুজনকে কুৎসা করছেন, এই জিনিসটা বাংলাদেশে হবে না। যেটা হবে না সেটা বাস্তবতার কথা, ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেট থাকবে না, আমি এটা মনে করি। এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সরকার। ডক্টর সালাম, ইলেকশনের উপর যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি। উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষণ, মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় আছেন, ধরেন শেখ হাসিনা সহ যারা আছেন, তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না, সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল থেকে চালু করছেন না। এইটার কি কারণ বলে আপনারা মনে করেন, যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না? এক আর দুই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস, এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে, বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে? বিএনপি কেন মনে করে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ? আমি প্রথম কোশ্চেন উত্তরটা খুব সহজ। প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি যে মানে শেখ হাসিনার কেস কেন আগায় না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না। কোয়াইট সিম্পলি আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের, এদেরকে যখন সরাই ফেলা হয়েছে তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট এভার প্রফেশনাল অফিসার যারাই কি বলেন,
তারা 15 বছর ধরে তদন্ত করেনি। হুম। তারা সবাই ওই ওএসডি হয়েছিল 15 বছর ধরে। হুম। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন, আপনার তো কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না, তারা ওই কাজটাই ভুলে গেছে। হুম। তো প্রথম 3-4 মাস দিস ওয়াজ অ্যান ইস্যু। হুম। তো এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারেনি। তো আর বাংলাদেশের আপনারা আমরা সবাই জানি যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই কারণে আপনার প্রথম দিকে তদন্তের গতি খুবই মন্থর ছিল, এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। এই কারণে হাসিনার ব্যাপারে যেটা দৃশ্যমান অগ্রগতি সেটা দেখা যাচ্ছে না। ওকে, হচ্ছে নাম্বার 1 কোয়েশ্চেন। আর নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির এক ধরনের রিল্যাক্টেন্ট অবস্থান, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে course. রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া। না, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আচ্ছা আমি আপনাকে একটা বাস্তবতার কথা বলি। আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে, আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত? হুম। আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না। আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন, হুম। এবং এটা করতেই হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধীর বিচার করতে হবে। কিন্তু আপনি যদি অ্যাজ এ পার্টি একটা জিনিসকে ব্যান করেন, আপনার কোনো এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে 15 বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয়, আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারেন? খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, আই ক্যান গ্যারান্টি দিস, আই হ্যাভ মেট আ লট অফ পিপল লাইক দিস। আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে, তখন আরো ফুল থ্রটলে করবে। যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন, পরের দিনই আমেরিকা ইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে, যখনই আপনার একটা আইএমএফ এর লোন লাগবে, কোনো কিছু লাগবে, বলবে যে এই নিষিদ্ধ উঠাও। এখন সমস্যাটা কি আপনি দেখেন, বিএনপি যদি তখন ওই বাটে করে যদি এই নিষিদ্ধকরণ উঠাতে চায়, এনসিপি বলবে দোষর, জামাত ইসলামী বলবে এরা হচ্ছে কি দোষর। ইটস এ বিগ প্রবলেম। এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের, আওয়ামী লীগ বলে তো কোনো দল থাকবে না। আর যেটা হান্নান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে, তার আগে তো উনি নিজেই বললেন যে যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ, তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে। তাদের তো রাজনীতি করার রাইট আছে। এখন একটা ধরেন ছোট লেভেলে আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ, যে তারা তো নাই হয়ে যাবে না। তারা হয় এনসিপিতে, নাহলে জামাতে। আমি আজকে দেখছিলাম একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো, এখন শিবির হয়ে গেছে। এটি হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা। এই ঘটনাটা ঘটবে, তো ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে। মানে এছাড়া তার আপনার কোনো ওয়ে নাই। আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন? এটা পসিবল না। তো লো লেভেলে যারা অপারেটিং, তারা অবশ্যই এনসিপি, বিএনপি, জামাতের সাথে ভিড়বে। মানে এই বাস্তবতা আপনি কিভাবে অগ্রাহ্য করবেন? ওকে, আচ্ছা, আমরা একটু সময় বাড়িয়ে নিচ্ছি আজকে আপনাদের অনুমতি নিয়ে, যদিও অনেক মানে সময় হয়েছে। হান্নান মাসুদ, আওয়ামী লীগের 15 বছর গণতন্ত্র প্রতিষ্ঠায় ফেসিবাদ প্রতিরোধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, কারাগারে ছিলেন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম। তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা, তিনি একজন। অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, একটি ইংরেজিতে লেখা, যার বাংলা অনেকটা এরকম: এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয়, এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার। আমাদের প্রশ্ন, এই যে ডানপন্থী, এইটার সাথে আপনি আসলে একমত কিনা? আবার আমরা আলতাফ পারভেজকে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম মাহা মির্জা, যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক, আন্দোলনের কর্মী, তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয়ে ভয়ে বলতে হচ্ছে। আমরা দেখলাম ব্যারিস্টার সারা হোসেন, যিনি এই আন্দোলনের একজন অন্যতম, মানে আমি সংগঠক না বললেও প্রথম সারির একজন, তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই, সমস্ত অঙ্গনই ভয়ে আছে। এই অবস্থাটার জন্য আপনি কাদের দায়ী মনে করেন? আমার যেটা, মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই, সেটার জন্য এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান, জনতুষ্টিবাদের যে উত্থান, তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি। জনাব হান্নান মাসুদ। না, আমার মনে হয় এনসিপি তো দায়ী করতেই পারেন, সবাই যেভাবে দায়ী করে আপনিও দায়ী করতে পারেন, তবে আমি মনে করি না। বাট শহীদুল ভাই, সারা হোসেন, সারাফার সাথে আমি একমত হতে পারি না, তবে বাকিদের কথার সাথে আমি একমত। এই বিষয়টা আমরাও ফিল করতেছি, আমরাও দেখতেছি, এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে, আমার মনে হয় আমার জায়গা থেকে সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে, সেটা সরকারের বিষয়টাও প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য, বা হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সরকার সেটা পারছে না। এটা না পারলেও হয়তো শেষ পেশ সরকার, এই সরকার অধীনে কোনো নির্বাচন হয় কিনা বা নির্বাচন করতে পারে না, সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। তাই আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার পার্টির কোনো অভিমত নেই, আমার নিজ থেকে, নিজের ফিলিংস থেকে বলতেছি, গত 1 বছরে সরকারকে অবশ্যই একটা পরিবেশ তৈরি করা দরকার। দরকার ছিল যাতে করে সকল দল একটা সেফ ফিল করে, যে সাদাবাজির কথা বলেন, দখলবাজির কথা বলেন, এগুলো নিয়ে আমরা বিএনপিকে অনেক কথা বলতে পারি। বাট এটাতে বিএনপির যদি হচ্ছে 60% বা 70% দায়ী হয়, সরকার তো বাকি 30% দায়ী দিতে হবে। সরকারে বসে আছে, সরকারের নাকি চলে যায়, মানুষ হত্যা করে চলে যায়। হান্নান মাসুদ, এটা আসলে মানে আপনারা যখন কথা বলেন, তখন কি আসলে এইটা মনে রাখেন 4 লোককে ছাড়াতে চলে গেলেন, মুসলেকাতে নিয়ে আসলেন? এই প্রেসিডেন্সগুলি তো আপনারা তৈরি করলেন হান্নান মাসুদ, সারা বাংলাদেশের সবার নেতা আপনারা। এই প্রেসিডেন্স আপনারা তৈরি করলেন, আপনাদের অন্য নেতারা অন্য প্রেসিডেন্স তৈরি করলো বললে আবার আপনারা রাগ হয়ে যান, কিন্তু করলেন তো এগুলো আপনারা।
আপনার কথাটা কেটে আসছে, আমরা বুঝতে পারিনি। হান্নান মাসুদ, কথাটা কেটে আপনি আসছিল। আপনার সাথে কিন্তু আমি একমত। আপনি আমাকে একটু বলছেন যে আপনারা কিন্তু রাজনৈতিক দল না করলেও আমাদের সবার নেতা কিন্তু আপনারা, একটা গণঅভ্যুত্থান নেতা, কিন্তু আপনারা কি প্রেসিডেন্স তৈরি করলেন কয়েকদিন আগে? তো আপনি নিজেই থানায় গিয়ে 4 জন লোককে ছুটিয়ে নিয়ে আসছেন মুচলেখা দিয়ে, যারা অন্য একটা জায়গায় চাঁদাবাজি না। করতে গেছিল। না, এটা দেখেন যে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার পার্টির পক্ষ থেকে আমাকে শোকজ করা হয়েছিল, ইয়া থেকে করা হয়েছিল, এটা রিপ্লাই দেয়া এবং হচ্ছে সবকিছু একটা তদন্ত হয়ে এটা বের হয়ে আসছে। আমি সেখানে ওদেরকে ছাড়াতে যাই নাই, আমাকে সেখানে প্রশাসনের কাছ থেকে হেল্প চাওয়া হয়েছিল। সেখানে নিচে শিক্ষার্থীরা ভিড় করছিল, শিক্ষার্থী বলতে হচ্ছে তাদের বিভিন্ন সমর্থকরা, যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না, হ্যান্ডেলের সুবিধাটা আমাকে ডাকছিল এবং সেখানে যাওয়ার পরে আমি হান্নান মাসুদ, কেন এটা আপনি বিচ্ছিন্ন, প্রয়োজনে এটা কেন এটা বিচ্ছিন্ন ঘটনা জানেন? আমি একটু- আপনি আমি একটু আপনি বিষয়টা- পুরো হাতিয়াতে, আপনি এখন সবচেয়ে বড়, আমি এটাকে কি বলবো, সবচেয়ে বড় মাতবর কাজী। আপনি অনেক বিচার করেন, আপনার কাছে অনেক লোক আসে, আমি এটা পজিটিভ অর্থে বলতেছি, কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না। আপনি এটা করতেছেন, কিন্তু আপনার সাথে আমার পরামর্শ reply- করে টিএনও, আপনার সাথে টিএনও 2 বেলা পরামর্শ করে, অথবা আপনি টিএনওকে 2 বেলা ফোন করেন, এটা কি মিথ্যা? এটা মিথ্যা। কারণ ইউনো আছে, যারা আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি মনে হয় গত 3 মাসে 2 বার কথা বলছি কিনা সন্দেহ আছে ওনার সাথে। এবং হচ্ছে বিচারের কথা বলেন ভাইয়া, বলেন আমি আজ পর্যন্ত একটা বিচার সালিশ করি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে। এবং হচ্ছে এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক কথাই আপনাদের কাছে যাই এবং আমি স্পষ্ট তার মানে বলছি, এগুলি মিথ্যা, তাই তো? ইউনো বলেন, ইউনোর সাথে আমার গত 3 মাসে 2 বার কথা হয়েছে হয়তোবা, সর্বোচ্চ গেলে, এর বাইরে না। আর এটা সরকারি আমি অন্য কর্মকর্তাদের সঙ্গে, বুঝতে সরকারি অন্য পেরেছি। কর্মকর্তাদের সঙ্গে এবং সরকারি অন্য কর্মকর্তাদের সাথেও আমার তেমন কোনো কথা হয় না। আপনি এটা নিয়ে নিজের পক্ষ থেকে, ঠিকানা টিভি থেকে বা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। তেমন আচ্ছা, কোনো আপনাকে ইয়ে অনেক নেই। ধন্যবাদ। এটা আমি আপনি বলছেন মেইনলি যাদের সাথে কথা বলি, হুম। আমি মেইনলি কথা বলি হচ্ছে উপরের লেভেলের যারা থাকেন, যেমন ধরুন হচ্ছে আপনার আমার বিভিন্ন